সুধীমণ্ডলী, স্বাগত জানাচ্ছি সমসাময়িক বিষয় নিয়ে বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। এই অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলও একই সঙ্গে প্রচারিত হচ্ছে, বৈশাখীর ভেরিফাইড যে ইউটিউব চ্যানেলটি। আমরা আজ আলোচনার যে শিরোনাম দিয়েছি, কর্মচঞ্চলতা ফিরেছে, স্বাভাবিকতার জন্য উন্মুখ সবাই। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন, তাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছেন ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম এবং রয়েছেন ওভারসিজ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ওকাবের সভাপতি নজরুল ইসলাম মিঠু। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আসবার জন্য ধন্যবাদও জানিয়ে রাখছি। প্রথমে আমরা আলোচনা শুরু করবার আগে একটু দেখতে চাই আজ বৈশাখী টেলিভিশনে প্রচারিত প্রধান সংবাদ শিরোনাম। দেশে জঙ্গি সন্ত্রাস ও সম্পদ ধ্বংসের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে বলেছেন প্রধানমন্ত্রী। ধ্বংসযজ্ঞের বিভৎসতা গণমাধ্যমে প্রচারের আহ্বান। কারফিউ শিথিল করে 5 দিন পর অফিস খুললে সড়কে যানজট ফেরে, আবার কারফিউ শুরু, পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে। নাশকতা ও সহিংসতায় জড়িতদের ধরতে দেশজুড়ে অভিযানে বহু গ্রেপ্তার, জনমনের স্বস্তি না ফেরা পর্যন্ত কারফিউ থাকবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। রাজধানীতে বিদেশি কূটনীতিকরা সাম্প্রতিক সহিংসতার ধ্বংসযজ্ঞ দেখেছেন। বিদেশি গণমাধ্যমে কর্মরত দেশের সাংবাদিকদেরকে ক্ষয়ক্ষতি জানিয়েছে সরকার। এবং কোটা আন্দোলন ঘিরে সহিংসতা, কারফিউ ও বাড়তি ছুটিতে থমকে যাওয়া আর্থিক কার্যক্রম সচল হচ্ছে, বাজারে পণ্যের সরবরাহ জরুরি। সংবাদ শিরোনামগুলো দেখছিলাম। অন্যান্য গণমাধ্যম প্রায় একই ধরনের খবর। গত কয়েকদিন ধরে যে সহিংসতা ঘটেছে ঢাকা এবং আরও কিছু জেলায়, সেসব চিত্র রয়েছে এবং তার পরবর্তী পরিস্থিতিগুলোও সেসব খবরে রয়েছে। এবং গতকাল যে 7 ঘন্টা কারফিউ শিথিল ছিল, সে সময় অফিস আদালত চলেছে, কর্মচঞ্চলতাও আমরা দেখেছি, সড়কে তীব্র যানজটও ছিল। কিন্তু এই কর্মচঞ্চলতা কতটা স্বাভাবিক এবং আরও স্বাভাবিকতার জন্য আমাদের পরবর্তী কাজগুলো কি কি, সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রথমে মঞ্জুরুল ইসলাম, আপনার কাছ থেকে আসছি। যেটি দেখছিলাম আমাদের টেলিভিশনে, অন্যান্য টেলিভিশনে একই যে, এবং আপনি নিজেও দেখেছেন যে আজ ঢাকার পরিস্থিতি যে শিথিল ছিল কারফিউ, সেই সময়টা একেবারে স্বাভাবিক কর্মচঞ্চল যেমন দিন থাকে সেরকমই ছিল। কিন্তু এর মাধ্যমে কি আমরা গত 1 সপ্তাহ ধরে যে সহিংসতাগুলো ঘটেছে একটা কোটা সংস্কার আন্দোলনের আড়ালে বা নামে, এই সহিংসতার যে ক্ষতচিহ্ন, সেগুলো স্বাভাবিক হতে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে আমাদের সামনের দিনগুলোতে আর কি করতে হবে? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ বৈশাখী টেলিভিশনের দর্শকদেরও। এত রাত জেগে দেশের পরিস্থিতি তারা নজর রাখেন এবং আমাদের কাছ থেকে শোনার চেষ্টা করেন। দেখেন, আপনি শিরোনামে বলেছেন, ভূমিকায় বললেন যে মানুষ কর্মচঞ্চল হতে চায়, কর্মমুখর বাঙালি। কিন্তু আমাদের বাংলাদেশে দেখেন 18 কোটি মানুষ। একসময় আমাদের এই জনসম্পদকে এক ধরনের বোঝা হিসেবে মনে করা হতো। ক্রমান্বয়ে কিন্তু আপনি স্বাধীনতার পরে যদি দেখেন, আমরা এই সময় যেই সময়টা পার করছি, গত অন্তত 1 থেকে 1.5 দশক ধরে, এখন বাংলাদেশের জনগণ কিন্তু জনসংখ্যা কেবল বোঝা না, জনসম্পদে পরিণত হয়েছে। তার মানে হচ্ছে প্রতিটি নাগরিক তার মতো করে ভূমিকা রেখে তার জীবন মানের উন্নয়ন ঘটানোর চেষ্টা করছেন এবং একই সাথে দেশের সমৃদ্ধিতে ভূমিকা রাখার চেষ্টা করছেন। এই রকম একটা পরিস্থিতিতে আমরা আসলে গত 15 বছরের মধ্যে হঠাৎ করে এই যে গত 6 দিনে যে পরিস্থিতি দেখলাম, এর আগেও কিন্তু আমরা রাজনৈতিক সহিংসতা দেখেছি নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু নির্বাচন নাই, নির্বাচন থাকলে বাংলাদেশের মানুষ একটা উৎসবমুখর পরিবেশে থাকে জনগণ, আর রাজনৈতিক নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো তাদের একটা মরা বাঁচার লড়াইয়ের মতো, কে ক্ষমতায় যাবেন, কে থাকবেন। ফলে ওইটাকে কেন্দ্র করে একটা সহিংসতা হয়। এর বাইরে কিন্তু আমার যতটুকু মনে পড়ে, আপনারা দুজনই অত্যন্ত বিচক্ষণ এবং সক্রিয় সাংবাদিক, একমাত্র হেফাজতের সময় ঘটনাটুকু ছাড়া এই ধরনের নির্বাচন বাদ দিয়ে অন্য কোনো ইস্যু নিয়ে আন্দোলনের নামে এত বড়, আমি বলবো ধ্বংসলীলা, এত বড় আলোড়ন কিন্তু আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশে দেখিনি। ফলে সেই জায়গায় বৃহস্পতিবার দিন যেদিন ঘটনা ঘটলো, যেদিন একেবারে চূড়ান্ত পরিস্থিতি তৈরি হলো, তখন কিন্তু মানুষ প্রস্তুত ছিল না। অনেকের জানেন পকেটে, কারণ মানুষ তো আজকাল ডিজিটাল বাংলাদেশে অভ্যস্ত হয়ে গেছে, সবাই ক্রেডিট কার্ড দিয়ে অথবা ব্যাংক কার্ড দিয়ে বাজার করে, বিকাশ
নানান রকম ই কমার্সে অভ্যস্ত হয়ে গেছে মানুষ। বিদেশের মতো করেই কিন্তু মানুষ যখন উন্নত দেশে, আপনারা দুজনেই গেছেন, দেখবেন উন্নত দেশের নাগরিকদের পকেটে, বাংলাদেশের নাগরিকদের পকেটে যেমন 5,000 10,000 টাকা থাকে, তাদের এখানে $20 বেশি থাকে না, $20-100। তার কারণ যখন দরকার সে তো এটিএমে গিয়ে টাকা তুলতেই পারবে, যখন দরকার সে কার্ড দিয়ে কিনতেই পারবে। এইরকম জীবনযাত্রা যখন অভ্যস্ত, হঠাৎ করে যখন আমরা গত বৃহস্পতিবার থেকে দেখলাম যে একেবারে স্তব্ধ হয়ে গেল, তারপর যখন ইন্টারনেট বন্ধ হয়ে গেল, আমাদের বাণিজ্যিক চলাচল, ডিজিটাল লেনদেন বন্ধ হলো, তখন মানুষ স্তব্ধ। মানে না কেনাকাটা করতে পারছে, না মোবাইলে রিচার্জ করতে পারছে, না বাজারে যেতে পারছে, এবং নিজের অফিস আদালত সব কিছু নিয়ে একটা থমকে দাঁড়ালো। এই জায়গা থেকে আজকে যেটা আপনি বললেন, যখন অফিস আদালত খুলে দেওয়া হলো, মানুষ কিন্তু হাঁপ ছেড়ে বাঁচলো। তার আগে স্বস্তির জায়গা ছিল যখন কারফিউ কিছুটা শিথিল, প্রথমে কারফিউ দেওয়া, একটা ধ্বংসযজ্ঞের পরে কারফিউ দেওয়ার মধ্য দিয়ে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে মানুষ ধারণা করলো। তারপর যখন দেখলো যে অফিস খুলে দেওয়া হলো, নিশ্চয়তা পেল যে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঠে নামলো, কারফিউ হলো এবং অফিস আদালত খুলতে শুরু করলো। এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে, এই জার্নির মধ্য দিয়ে গত 6-7 দিনে বাংলাদেশের মানুষ একটা অভূতপূর্ণ অভিজ্ঞতাকে সামনে নিয়ে তারা পথ চলা শুরু করেছে, এবং আজকে থেকে তারা স্বস্তির সাথে মনে করছে না আমার জীবন, আমার জীবিকা তো আমাকেই অর্জন করতে হবে। এবং আমি শেষ করব এইটুকু বলে যে দেখেন, কারফিউর সময়সীমা 5টায় শেষ হয়ে গিয়েছিল। আপনি জানেন অফিস ছিল আজকে 3টা পর্যন্ত। আপনিও ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সংগ্রহ করে, আমরা তার সাথে মতবিনিময় শেষে আমরা যখন আসছিলাম, পুরো এয়ারপোর্ট রোড জুড়ে মনে হচ্ছিল যে দুপুরের অথবা বিকেলের অফিস টাইমের যে কোনো যানজট। তার মানে কি পরিমাণ মানুষ জীবিকার প্রয়োজনে যারা তারা বেরিয়েছে, এবং তারা মোটামুটি নিরাপত্তা মনে করেই, নিরাপদ মনে করেই বাইরে বেরিয়েছে, এবং তারা চান যে নিজের জীবনের সাথে, আমিও রাজপথে কী হচ্ছে এটা তো একদিন শুনছিলাম, আমি কিছুটা দেখব এবং নিজের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমি মনে করি এটা শুরু হয়েছে, কিন্তু শঙ্কাটা ভেতরে আছে, ক্ষতটা শুকায়নি। ক্ষত শুকানোর জন্য আমাদের আরও কাজ করতে হবে। কি করবে মাননীয় প্রধানমন্ত্রী কিছুটা বলেছেন, হয়তো আমরা আলোচনার মধ্য দিয়ে আরও কিছু বিষয় আমরা শুনব। হ্যাঁ, প্রধানমন্ত্রী যেসব কথা বলেছেন এবং সম্পাদকরা, সিনিয়র সাংবাদিকরা যে পরিস্থিতি তার কাছে তুলে ধরেছেন, সেই প্রসঙ্গ নিয়ে আসবো। আজকে ঢাকা শহরে আরেকটি ঘটনা ঘটেছে, যে গত 6 দিনের যে সহিংসতা, অগ্নিসংযোগ আন্দোলন, এরপরে জাতীয় সম্পদ, জনগণের সম্পদ, দেশের সম্পদ ধ্বংস হয়েছে। এগুলো ঢাকায় কর্মরত বিদেশি বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের জানিয়েছেন তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী। সেখানে নজরুল ইসলাম মিঠু, আপনিও ছিলেন, আপনিও বিদেশি একটি গণমাধ্যমে কাজ করেন। সেখানে তথ্য এবং সম্প্রচার মন্ত্রী আপনাদের ঠিক কী জানিয়েছেন? আমরা যেটি শুনেছি এবং দেখেওছি যে বাইরের গণমাধ্যমগুলোতে বাংলাদেশের এই ঘটনাকে নিয়ে যে সমস্ত প্রতিবেদন হচ্ছে, ছবি ছাপা হচ্ছে, সেগুলো তো অনেকখানি আমরা ঢাকা থেকে যা দেখছি তার চেয়ে মানে তথ্যের অনেক গরমিল রয়েছে, কিছু অর্ধসত্য রয়েছে, এরকম রয়েছে। সে সম্পর্কে আপনাদেরকে কি জানিয়েছেন? টু বি ভেরি অনেস্ট, যেটা হচ্ছে আজকেই যেই প্রেস কনফারেন্সটি ছিল, সেখানে আমরা আসলে তেমন নতুন কোনো তথ্য পাইনি। কারণ হচ্ছে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী মহোদয় বলেছেন দ্য এন্টায়ার সিস্টেম ওয়াজ কলাপসড। যেই কারণে আমরা এখনও টালি করতে পারিনি। আমরা শুধুমাত্র আজকে যেহেতু অফিস শুরু হয়েছে, আমরা এখন কাজ শুরু করছি। কী ধরনের ধ্বংসযজ্ঞ হয়েছে, কী ধরনের ক্যাজুয়ালিটি হয়েছে, কত মানুষ আহত হয়েছেন, সেগুলো একটা কম্প্রিহেন্সিভ টালি না করে বলা যাচ্ছে না। সেক্ষেত্রে আর একটা মিসইন্টারপ্রিটেশন অফ ফ্যাক্টস হতে পারে। বিদেশি গণমাধ্যমে অতিরঞ্জিত হয়েছে এরকম একটা অভিযোগ আছে, কিন্তু আমি বলবো এখানে কিন্তু আমরা গত প্রায় 6-7 দিন, বৃহস্পতিবার থেকে কিন্তু আমরা টোটাল একটা এমন একটি অন্ধকার অবস্থার মধ্যে ছিলাম, যখন ফোনে কথা বলছি নিউজ পাঠানোর জন্য, আমি কি বলি সেটাও অপর প্রান্তে শুনতে পাচ্ছেন না, অপর প্রান্ত থেকে কি বলেন সেটাও আমি শুনতে পাচ্ছি না। সো এইরকম একটা পরিস্থিতিতে ধরেন ইট ওয়াজ রিয়েলি ভেরি ডিফিকাল্ট টু মেক দিস পাসেস। বাট এখান থেকে শুধুমাত্র 3-4টা আন্তর্জাতিক সংস্থা আনইন্টারাপ্টেড তারা
ফিড পাঠাতে পেরেছেন, দ্যাট ইজ এপি অ্যান্ড রয়টার্স। তারা একদম এক ধরনের একটা কোলাবোরেশন করে নিয়েছিলেন এই সময়টায়। সো কিছু ফুটেজ তো এসেছেই, যেটা ব্রুটালিটি ছিল। ডেফিনেটলি এই ধরনের ফুটেজ যদি ইন্টারন্যাশনাল মিডিয়া পায়, সেটাকে তারা খুব গুরুত্বের সাথেই প্রচার করে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে ইনজিউর্ড অ্যান্ড ক্যাজুয়ালিটি ড্যামেজেস কতখানি হয়েছে, সেইটার হিসাবটা তো আমরা আসলে লোকাল মিডিয়ার উপরে ডিপেন্ড করতে হয়েছে। ইনফ্যাক্ট আমরা আমাদের তো ভেরিফিকেশনের কোনো সুযোগ এখানে ছিল না। প্রথমত হচ্ছে যে ঢাকা শহরেই কি ঘটনা ঘটছে, বাস্তবতা হচ্ছে এরকম যে আমরা কিন্তু ওই প্রান্তের খবরও এই প্রান্তের ঠিকমতো পৌঁছেছে কিনা সেটা নিশ্চয়তা কিন্তু ছিল না। সুতরাং আমাদেরকে লোকাল মিডিয়ার উপর ডিপেন্ড করতে হয়েছে, এবং লোকাল মিডিয়া যেভাবে নিউজ পেপার, সেই হিসাব নিয়েই কখনো কখনো আমরা কোট করে ইনফরমেশন দিয়েছি। মাননীয় তথ্য প্রতিমন্ত্রী যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন সেটি হচ্ছে যে উনি কারো নাম মেনশন করেননি, কারা অ্যাটাক করেছেন, বাট উনি এনশিওর করেছেন এটা দ্যাট ওয়াজ নট দ্য স্টুডেন্টস যারা ডিমান্ড করেছিল কোটা রিফর্মসের জন্য, তারা নয়, এর বাইরে সন্ত্রাসী একটি থার্ড পার্টি, কোট অ্যান্ড কোট থার্ড পার্টির কথা উনি বলেছেন, বাট উনি কারো নাম মেনশন করেননি। এবং একই সঙ্গে উনি বলেছেন যে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন হয়েছে, সেই কমিশন অনুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে রিপোর্ট দেবেন, এবং কাউকে কোনো পক্ষকেই এখানে যারাই ইনভলভ থাকুক এই সহিংসতার সাথে, এই নৈরাজ্যের সাথে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা ছিল মোটামুটি তার একটা একদম মোদ্দা কথা যেটা বলা যায়। আর আরেকটি জিনিস যেটা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন। বাংলাদেশ টেলিভিশন হচ্ছে এদেশের রাষ্ট্রীয় সম্পদ, এবং একমাত্র টেলিভিশন আমি বলবো যে রাষ্ট্রের যেই বিষয়গুলোকে প্রচার করা প্রয়োজন সেটি ওই ঢোকার পরের থেকে পুরো জায়গাটা একদম কি বলবো, ইট ইজ বিয়ন্ড ডেসক্রিপশন। ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের যে দৃশ্য আমরা এখানে দেখেছি, সেটা এর আগে কখনো এরকম হয়েছে আমরা বাংলাদেশের ইতিহাসে শুনিনি। ধন্যবাদ। সেই দৃশ্য আমরা কিছু কিছু ফুটেজ তো পরবর্তীতে দেখেছি, এবং এই ঘটনা অতীতে কেন আমাদের মুক্তিযুদ্ধের সময় ঘটে নাই, বঙ্গবন্ধুকে ৭৫ হত্যা করার পর যে সামরিক ধারাবাহিকতা ছিল, তখন যারা বিটিভি ভবনের নিয়ন্ত্রণ নিত সামরিক সেনা শাসকরা, তখন তো এই দৃশ্য অকল্পনীয়। এখানে আমি আরেকটি কথা আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যদি এরকম সিচুয়েশনে যদি সরকারের পক্ষ থেকে প্রতিদিন একটা ব্রিফিংয়ের ব্যবস্থা করা হয় তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়ার পক্ষে এটা খুব সহজ হয় যে গভর্নমেন্ট এতটুকু জানেন এবং এতটুকু আমাদেরকে জানিয়েছেন, যেটার উপর আমরা সবচেয়ে বেশি রিলাই করি। জি, অথরিটির একটা ভার্সন তো থাকতে হয় সবসময়। একটা নতুন বাস্তবতার মধ্যে দিয়ে গেছি আমরা, যেটি বলছিলাম যে এই সময় কিন্তু বিদেশি গণমাধ্যমের কর্মরত সাংবাদিকরাও তথ্যের সংকটে ভুগেছেন। তারা যে স্থানীয় গণমাধ্যমের উপর নির্ভর করেছেন, আমরা স্থানীয় গণমাধ্যমে যারা কাজ করি, পত্রিকা, টেলিভিশন, আমরাও কিন্তু তথ্যের সংকটে ভুগেছি। আপনি জানেন বিষয়টি। এই সময়ে আসলে সরকারের পক্ষ থেকে যে সঠিক তথ্য সরবরাহ একটা বিষয় থাকে, সেই জিনিসটা আমরা এই সময়টা কিন্তু একটা সাংবাদিকতাও একটা সংকটে ছিল। একটা হলো জীবন সম্পদ আমাদেরও যেমন ছিল, কিন্তু আমরা সাংবাদিকতা যেটা করব সেটাও দায়িত্বশীল সাংবাদিকতা বলুন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বলুন, সেটাও একটা নতুন আমরা সংকটের মুখোমুখি হলাম। এরকম সংকটময় পরিস্থিতিতে আমাদের সাংবাদিকতা কতটা বস্তুনিষ্ঠতা যাচাই করা সম্ভব যদি আমরা তথ্যের অবাধ প্রবাহ না পাই? এটা দেখেন, এটা চ্যালেঞ্জিং তো বটেই। আমি মিঠু যেই জায়গাটা শেষ করলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে দেখেন ঢাকার পরিস্থিতি কী ছিল। আমরা যারা ঢাকায় ছিলাম, যারা মাঠে ময়দানে আমাদের কর্মীরা কাজ করে বা আমরা নিজেরা গিয়েছি, ঢাকার পূর্বে কি হচ্ছে পশ্চিমে খবর যাওয়ার মতো সুযোগ ছিল না, উত্তরে কি হচ্ছে দক্ষিণে যাওয়ার মতো খবর ছিল না। পরিষ্কার 4টা পয়েন্টের কথা বলি। যাত্রাবাড়িতে কি হচ্ছে ওখানে গিয়ে কেউ ফেরত এসে রিপোর্ট করতে পারেনি। আপনি বাড্ডা থেকে শুরু করে পুরো রাস্তার প্রগতি সরণিতে কি হচ্ছে, মধ্যের লোক সে ওই মাথার খবর যায় না, কারণ সহিংসতার এমন পর্যায়ে ছিল। আপনি যদি যেখানে নাকি
মেট্রো রেল জ্বালানো হয়েছে, সেই জায়গার পরিস্থিতি কল্পনা করেন। আপনি কল্পনা করেন মোহাম্মদপুরের পরিস্থিতি কী ছিল, মিরপুর 10-এর পরিস্থিতি। এই জায়গা থেকে তো প্রকৃত তথ্য নিয়ে কোনো সহকর্মীর ফেরত আসার পরিস্থিতি ছিল না। কিন্তু যতক্ষণ একটি রাষ্ট্র থাকবে, যতক্ষণ একটি সরকার থাকবে, এই ধরনের ঘটনা অঘটন যতই ঘটুক, এই কথাটা আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে উল্লেখ করেছি, এর আগেও বারবার বলেছি, একজন মুখপাত্র থাকতে হবে, একটা পয়েন্ট থাকতে হবে যেখানে আমি গণমাধ্যম কর্মী হিসেবে আমার তথ্যকে ভেরিফাই করব, অথবা ভেরিফাইয়ের দরকার নাই, প্রত্যেকটা ঘটনা একটা সরকারি ভার্সান থাকতে হবে। সরকারি ভার্সান বলতে আমরা আবার সেনা শাসনের সময় একটা মিথ্যার পাহাড় দেখতাম, সেটা না। মানে অ্যাটলিস্ট যেমন ক্যাজুয়ালিটি, আজকেও মাননীয় তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী বলতে পারেননি, ওনার নতুন কোনো তথ্য পাননি। তার মানে এখানে গণমাধ্যমে, বাইরের গণমাধ্যম আমি ধরে নিলাম ভুল প্রচার করেছে, 200, কেউ 250, কেউ 150 নাম্বার বলেছে। সেখানে কিছু না কিছু নাম্বার তো এসছে। আমরা তো অন্তত আর কিছু না হোক ঢাকা মেডিকেল কলেজে কটা মৃতদেহ গেছে, বা অন্যান্য মেডিকেল কলেজগুলোতে পুলিশের কাছে কিছু তথ্য আছে, এগুলো মিলে প্রতিদিন একটা ব্রিফিং যদি থাকতো, তাহলে ধরেন যে 200-র বিপরীতে প্রকৃত সত্য হচ্ছে 20, বা ধরেন 100-র বিপরীতে প্রকৃত সত্য হচ্ছে 10, মৃতদেহের সংখ্যা বলছি, আহতের সংখ্যা ওরা বলছে লক্ষ লক্ষ হতে পারে। সেখানে বিপরীতে আমরা সরকার অথবা বলতো, আমরা সেখানেও নিরূপণ করা সম্ভব না, কিন্তু অন্তত তাদের কাছে যে সংখ্যাটি যে এই পর্যন্ত আমরা পেলাম, তাহলে যেটা হতো কি, আন্তর্জাতিক গণমাধ্যমকে আমি দোষ দিচ্ছি, কিন্তু তারাও তো সংবাদের জন্য, তো আমরাও হাংরি, আমরাও তো প্রতি মুহূর্তে সংবাদ প্রচারের জন্য তথ্য খুঁজে বেড়াচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, আমরা যখন একটি সংবাদ গণমাধ্যম পরিচালনা করি, আমি যেমন কিছু নীতি, আপনি যেমন কিছু নীতি মানেন, আমিও মানি, কারণ রাষ্ট্রের মিঠুও মানবেন। মিঠু প্রথমে হলো বাংলাদেশের নাগরিক, পরে উনি হয়তো অন্য ভিন দেশে একটি গণমাধ্যমের প্রতিনিধিত্ব করেন, উনি যেখানে সাংবাদিকতা করবেন এই দেশের রীতিনীতি মেনেই তো চলবেন। ফলে রাষ্ট্রের প্রতি আমাদের সকলের আনুগত্য আছে। রাষ্ট্রের সহিংসতাকে ছড়িয়ে দেয় অথবা রাষ্ট্রের অখণ্ডতা নষ্ট হয়, আমরা কিন্তু সংবিধানের দ্বারাও এক ধরনের পরিচালিত, যে এর বিরুদ্ধে আমরা কোনো গণমাধ্যম কোনো সংবাদ প্রচার করি না, করব না সাধারণত। সেই ক্ষেত্রে আমরা যদি প্রকৃত তথ্য কিছুটা পেতাম, সেই ক্ষেত্রে ওকাবের যারা মেম্বার বিদেশে তথ্য দিচ্ছেন, তারাও কিন্তু বলতে পারতেন যে সরকারের ভার্সানে এই পর্যন্ত এই তথ্য পাওয়া গেছে। আর না হলে তো ধরেন গণমাধ্যম, আমাদের সংবাদপত্রগুলো দেখেন, আমরা টেলিভিশন, আজকে ওপেনই বলতে চাই, টেলিভিশনগুলো অনেক তথ্য নিশ্চিত হতে পারিনি বলে আমরা দেইনি, কিন্তু সংবাদপত্র কিন্তু শুনে না শুনে কিন্তু পরের দিন অনেক সংখ্যা দিয়েছে। সেই সংখ্যাগুলো প্রত্যেকটা সত্য কি মিথ্যা, সেটাও কিন্তু আজকে সরকার বা প্রশাসনের লোকজন, যদি মিথ্যা হয় তাহলে এখনও সময়, অথবা পরবর্তীতে তাদের সেটা প্রতিবাদ করা উচিত যে এই সংখ্যাগুলো সঠিক হয়নি। তার মানে হচ্ছে আপনি যখনই, এটা একজন মানে গণমাধ্যমের শিক্ষার্থী হিসেবে আমি বলি, আপনি তথ্যকে তথ্য দিয়ে ফাইট করতে হবে। আপনি যখনই প্রকৃত তথ্য দিবেন না, তখনই অর্ধসত্য এবং মিথ্যা তথ্য এই তথ্য প্রবাহের মধ্যে জায়গা করে নেবে। এইটা কেবল বাংলাদেশের জন্য সত্য তা না, সারা পৃথিবীর জন্যই সত্য। সেই কারণে আমি মনে করি সরকারের এই বড় ঘটনা থেকে নিশ্চয়ই এক ধরনের পর্যালোচনা করবেন, ভবিষ্যতে তারা যেন একটা কন্ট্যাক্ট পয়েন্ট, একটা মুখপাত্র 24 ঘন্টা পারলে সচল রাখা, অথবা প্রতিদিন সচল রাখা, একটা নির্দিষ্ট সময়ে ঘটনার প্রেক্ষিতে তারা একটি নিজেদের অবস্থান সম্পর্কে তাদের কাছে, সরকারের কাছে যে তথ্য, সেই তথ্যগুলো তুলে ধরবেন। তাহলে অন্তত মিথ্যার বিপরীতে বা অর্ধসত্যের বিপরীতে অথবা ভুল তথ্যের বিপরীতে কিছুটা তথ্য বাংলাদেশের জনগণ কেবল না, পৃথিবীতে যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী তারাও জানতে পারবেন, বিশ্ব নাগরিকরাও জানতে পারবেন। ধন্যবাদ। আমরা একটা বিরতির সময় হচ্ছে, বিরতির পর আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন জিরো আওয়ার, আমরা ফিরছি এই আলোচনায় একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত জিরো আওয়ারে। এই পর্বের আলোচনার শুরুতে আমরা একটু দেখতে চাই যে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকরা বৈঠক করেছেন, মতবিনিময় করেছেন, গত কয়েকদিনের ঘটনাবলী পর্যালোচনা করেছেন এবং চিত্রগুলো তুলে ধরেছেন। এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে, প্রতিবেদনটি দেখে এই সূত্র ধরে আলোচনা ফিরব। বুধবার কারফিউ শিথিল থাকার সময় প্রধানমন্ত্রী কার্যালয়ে এডিটর্স গিল্ডের নেতা, বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে ৩৭ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক অংশ নেন।
শুরুতে সম্পাদক ও সাংবাদিকরা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত কয়েকদিনের সহিংসতা, গণমাধ্যম কর্মী ও প্রতিষ্ঠান আক্রান্ত হওয়া সহ সার্বিক চিত্র তুলে ধরেন। ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। তাদের পুরো টার্গেট ছিল রাষ্ট্রকে অগেচ প্রমাণ করা। আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে, গান পাউডার দিয়ে পুড়িয়েছে, এটা একদম দেখলে বোঝা যায় প্রত্যেকটি এলাকায়। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে কেন? ওই ষড়যন্ত্রকারীরা বসা নেই। পরে প্রধানমন্ত্রী তার মতামত জানান, বলেন মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে জনগণের সম্পদ, এগুলো মানুষের জীবনযাত্রা সহজ করেছে। বেছে বেছে সেগুলো ধ্বংস করা জনগণের সম্পদের ক্ষতি। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার হতে হবে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। এই সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার হতে হবে, কারণ এরা তো কোনোদিনই কোনো দেশে তো ভালো কিছু করতে পারেনি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা পরিকল্পিতভাবে এই নাশকতা করেছে। সন্ত্রাসী কর্মকাণ্ডকে উস্কে দিতে অপপ্রচার চালানো হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। তখনও কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। তো লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? হ্যাঁ, এখন ডিজিটাল বাংলাদেশ করেছি, তার সুফল মানুষ পেয়েছে, কুফল মানুষ পেল। জঙ্গি সন্ত্রাসীদের বিভৎসতা ও ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরে জনগণকে সচেতন করতে গণমাধ্যমের ভূমিকা চান প্রধানমন্ত্রী। আপনাদের কাছে যার যতটুকু তথ্য দিয়ে এটা আপনাদেরকে ব্যাপকভাবে প্রচার করতে হবে, জনমতের সৃষ্টি করতে হবে। এখানে মানুষকে দোষ দিই না, মিথ্যাচারের হাত থেকে রক্ষা করা এবং মানুষ যেন সঠিক যে জানতে পারে সেইভাবে সংবাদগুলি পরিবেশন করা। তিনি বলেন, সন্ত্রাসী হামলা থেকে মানুষের জানমালের নিরাপত্তা দিতে কারফিউ দেওয়া হয়েছে। পরিস্থিতি উন্নতি হলেই কারফিউ উঠে যাবে। কারফিউর জন্য দরিদ্র মানুষ যেন কষ্ট না পায়, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়িয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি এটাই চিন্তা করি যে আমাদের দেশের মানুষ ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক এবং সঠিক তথ্য গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। জনগণের সম্পদ যাতে রক্ষা হয় সেজন্য জনগণকে এর বিরুদ্ধে সোচ্চার হতে সেই কথাগুলো গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানিয়েছেন। আপনি সেই বৈঠকে ছিলেন, নিজে আপনার বক্তব্য দিয়ে রেখেছেন, সেখানে মতামত তুলে ধরেছেন। আমরা যে সঠিক তথ্য, যেটি আলোচনাটা হচ্ছিল, সঠিক তথ্য তুলে ধরব আমরা। গণমাধ্যম এবারের এই সহিংসতায় আন্দোলন, আমি বলছি না আন্দোলন একটা পার্ট ছিল, সেটা কিন্তু শেষ। এই আন্দোলনের মূল যে দাবি সেটাও পূরণ হয়েছে ইতিমধ্যে, কিন্তু এটাকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটলো, এই রকম অভিজ্ঞতা, বাস্তবতা ইতিপূর্বে ঘটে নাই। এই বাস্তবতার মধ্যে জনগণকে যে সচেতন করা, জনগণ কিন্তু এই ধ্বংসযজ্ঞের সময় রুখে দাঁড়ায়নি। সেই কাজটি কিভাবে সম্ভব দায়িত্বশীল সাংবাদিকতার মধ্যে থেকে? দেখেন, 2-3টা পর্ব। একটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান হচ্ছে যে হ্যাঁ, জনগণের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ মানে তো জনগণের সম্পদ। এবার অনেকগুলো বিশ্লেষণ। একটা হচ্ছে যে ইতিপূর্বে আমরা আন্দোলনের অনেক কিছু কভার করেছি, যেটা আমি ওখানেও বলেছি। এবারের মতো গণমাধ্যম কর্মীরা যতটা অসহায় ছিল, আমার 4 দশকের সাংবাদিকতা এতটা অসহায় আমি কাউকে দেখিনি, না ব্যক্তি হিসাবে, আমি সাংবাদিক হিসাবে, অথবা আমার প্রতিষ্ঠান এতটা অসহায়। তার মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, 1 দিন 2 দিনের জন্য প্রায় পরিস্থিতিটা অসহায়জনক ছিল বাংলাদেশের সকল জনগণের জন্য। তার মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যখন আক্রান্ত, যারা আমাদেরকে রক্ষা করবে, পিটিভির মতো রাষ্ট্রীয় গণমাধ্যম যখন জ্বলছে, তখন আপনার মতো আমরা বেসরকারি টেলিভিশন, আমরা কোথায় নিরাপত্তা পাবো? আমরা নিরাপদ হলে তো সঠিক তথ্যটা মানুষের কাছে তুলে ধরতে পারবো। তারপরেও কিন্তু আমরা চেষ্টা করেছি। এখানটা আমার কাছে যেটা মনে হয় যে আন্দোলন চলছিল অনেক দিন ধরে। দেখেন, এই গত 7 দিনের আগেও কিন্তু আন্দোলন কিন্তু চলছে জুন মাস থেকে। ফলে জুন মাস পুরো মাস গেল, জুলাই মাসের অনেক দিন গেল, সেখানেও কিন্তু ধীরলয়ে আন্দোলনটা এগুচ্ছিল। এবং সেখানে বাংলা ব্লকটার নানান কর্মসূচি, লোকজনের কিছুটা ট্রাফিক জ্যাম হচ্ছে, চলাচলে একটু অসুবিধা হচ্ছে। প্রশাসন কিন্তু এক ধরনের সহ্য ক্ষমতা দেখেই আন্দোলনকে, জনগণও ওইভাবে মেনে নিয়েছে, ছাত্রদের আন্দোলন তারা করবে। কিন্তু এই যে হঠাৎ করে এটার মধ্যে সহিংসতার মাত্রাটা এমন পর্যায়ে গেল, এবং যেটা অভূতপূর্ব আমার কাছে যেটা মনে হয়, দেখেন আমি খুব নজরুল ইসলাম মিঠুর বক্তব্যটা শুনছিলাম, আমি অবাক হলাম যে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী তৃতীয় পক্ষ বলেছেন, কারা বলেননি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খানিকটা ইঙ্গিত দিয়েছেন। আমরা রক কাটার রাজনীতির কথা শুনেছি, মানুষকে, প্রতিপক্ষকে
মানে আগে তো আঘাত করতো, হাত পা ভেঙে দিত, রক কাটা কিন্তু একটি বিশেষ শ্রেণী, বিশেষ রাজনৈতিক মতাদর্শের রোগটা করে। আমার কাছে আপনি যদি ঘটনা বিশ্লেষণ মনে হয়, এবার রাষ্ট্রের রক কাটার পরিকল্পনা কিন্তু তারা করেছেন। কি কেটেছেন? আমাদের ডাটা সেন্টার বন্ধ করে দিয়েছেন। কি করেছেন? আমাদের মেট্রো রেল, যেটা দিয়ে সাধারণ নাগরিকদের জীবনযাত্রা একটা ইজি হবে, সেটা ওনারা নষ্ট করার চেষ্টা করেছেন। কি করেছেন? আমাদের পদ্মা সেতু হলো, এই যে স্থাপনাগুলো কিন্তু বিচ্ছিন্ন কিছু না। আপনি দেখেন সেতু ভবনটা ভাঙার পরের বিল্ডিংটাই কিন্তু কিছু করা হয়নি। ডাটা সেন্টারে আগুন জানালো হলো, বা দুর্যোগ মন্ত্রণালয় কেন, এটা আবার অনেকের প্রশ্ন। বাংলাদেশ কিন্তু সিপিপি ইন্টারন্যাশনাল একটা মডেল। আমি রেড ক্রস আন্দোলনের সাথে জড়িত বলে জানি, বাংলাদেশ আন্তর্জাতিক রেড ক্রসের মেম্বার আগামী 4 বছরের জন্য। সেখানে এই সিপিপি মডেলটা, অর্থাৎ আমাদের ঘূর্ণিঝড় প্রস্তুতি প্রকল্প, একসময় 1970 সালের ঝড়ে এক রাতে 5 লক্ষ লোক মারা গিয়েছিল। আমরাও কিন্তু শত শত লোক মারা যেত। এখন কিন্তু বাংলাদেশ রোল মডেল এই পুরা পৃথিবীর জন্য, কিভাবে ঘূর্ণিঝড় প্রস্তুতি দিয়ে মোকাবেলা করে নিহতের সংখ্যা শূন্যের কোটায় আনা যায়। এইটাও বাংলাদেশের একটা প্রাইড ছিল। অর্থাৎ বাংলাদেশের প্রাইডের জায়গাগুলোতে আঘাত করা। এইরকম একটা পরিস্থিতি যখন, আমার যেটা আমি বলেছি, আমি পুনরুল্লেখ করতে চাই, এটা আমার কাছে কেবলমাত্র একটি আন্দোলন বা একটি দলের রাজনীতি মনে হয় না। এইটা বাংলাদেশের বিরুদ্ধে একটা রাজনীতি। আপনি দেখেন, আমরা গণমাধ্যমে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে গাজা বা এই সমস্ত জায়গার মানে একেবারে ভঙ্গুর রাষ্ট্রের যে সমস্ত চিত্র, গত 4-5 দিনকে আমাদের রাজধানীর রাজপথগুলো এরকম মনে হয়নি? আমাদের বিভাগীয় শহরগুলোকে এরকম মনে হয়নি? কি কঙ্কাল সার গাড়ির পর সারি সারি গাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা তো আমরা অনেক দিন দেখিনি রে ভাই। তার মানে হচ্ছে এই চিত্রটার জন্য অপেক্ষা করছিল যে এই ছবি, ওই যেটা মিঠু ভাই কিছুটা বললেন, যে কেউ দিতে পেরেছেন অথবা কাউকে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। বাংলাদেশের যখন ইন্টারনেট বন্ধ, আমরা বাইরে, আমাদের প্রবাসী বাংলাদেশিরা আমাদের মাধ্যমে ইউটিউবে জানতে পারছে না, তারা কিন্তু সেই বিভৎস ছবিগুলো দেখেছে। বাংলাদেশ যে অলমোস্ট অকার্যকর পরিস্থিতি হয়ে যাচ্ছে, এই ছবি দেখিয়েছে। ফলে এই জায়গাটা আমি মনে করি যে আমাদের তথ্য প্রবাহ বন্ধ করা একটা ব্যাপার ছিল, কিন্তু বিকল্প তথ্য যাতে সেখানে পায়, সে আগের কথা রেজ ধরে বলতে, সেটা দরকার ছিল। আমি শেষ করব এইটুকু বলে, এই পরিস্থিতির মধ্যে জনগণ সচেতন হবে, কিন্তু জনগণ সচেতন হবার জন্য যেই হতচকিত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেরাই পিছিয়ে গেছে, এত বড় রাজনৈতিক শক্তি, ক্ষমতাসীন দলের 15 বছর তারা ক্ষমতায়, তাদের নানান রকম শাখা উপশাখা আছে, নানান রকম সংগঠন, অঙ্গ সংগঠন আছে, তারাও ওই অর্থে প্রতিরোধ গড়ে তোলার মতো হয়তো সাহস বা শক্তি দুটাই পাননি, হতচকিত হয়ে। সেখানে হঠাৎ করে এই রকম সংঘবদ্ধ সুপরিকল্পিত আক্রমণের মধ্য দিয়ে প্রায় অচল করে দেয়া হলো। এই জায়গাটা আমি মনে করি জনগণও কিন্তু হতচকিত। জনগণও বুঝতে পারেনি যে পুলিশ মার খাবে, সাংবাদিক মার খাবে, যারা আমাদের রক্ষা করবে, বিজিবি পিছিয়ে যাবে। সেনাবাহিনী আসার আগ পর্যন্ত বাংলাদেশের মানুষ কিন্তু এক ধরনের সর্ষে ফুল দেখছিল, আমি বলবো, চোখে। এই জায়গায় কঠিন ছিল। আমরা চেষ্টা করেছি, নিশ্চয়ই ভবিষ্যতে আমরা যদি আরেকটু সাহস পাই, আমাদের যদি যে সমস্ত গণমাধ্যম কর্মীরা কাজ করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করে পারি, আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি, তাহলে হয়তো আমরা আরো বেশি সঠিক তথ্য দিতে পারবো, জনগণ তখন সাহস পাবে। একটি বিষয় কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, নজরুল ইসলাম মিঠু, আপনি যেটি বলছিলেন যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, কিন্তু কেউ এই যোগাযোগটা ব্যবহার করেছে এবং কিছু ফুটেজ দিয়েছে, যে ডিজিটাল বাংলাদেশের মানুষ যে প্রযুক্তি নির্ভর জীবনযাত্রা অভ্যস্ত হয়েছিল, এর সুফল যেমন পেয়েছে, কুফলও এবার পেল। এই কুফলগুলো মানে সুফল পাওয়ার পরে যখন সবার জন্য সুফলটা বন্ধ হয়ে গেল, কিন্তু যারা এটা ব্যবহার করলো তারা কিন্তু এটার অন্য রকম ব্যবহার করলো। এই ব্যবহারটা কিভাবে হলো এবং এই ব্যবহারটা প্রতিরোধ করার উপায় কি? একটা জিনিস আমি বুঝি, আপনার এই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বিষয় উল্লেখ করতে চাই। আমাদের মঞ্জু ভাই ঠিকই রাইটলি পয়েন্ট আউট করেছেন, এই আন্দোলনটা কিন্তু বিশেষ করে কোটা রিফর্মস মুভমেন্ট যেটা ছিল, সেই মুভমেন্টটা কিন্তু পুরনো মুভমেন্ট। 18 সাল থেকে মুভমেন্ট, 18 সালের পরে এটা কোটা বাতিল হয়ে গেছে, এবং যে আন্দোলনটি হয়েছে সে আন্দোলনটি শূন্যের উপরে হয়েছে। শূন্যের উপরে কেমন? বাংলাদেশ তো কোটা ছিল না, আনটিল অর আনলেস the Supreme Court comes up with a new decree। মানে গত রোববার যে ডিক্রিটা দিয়েছে কোর্ট, তারপরের থেকে কোটা আসে, কিন্তু তার মধ্যে কিন্তু 18 সাল থেকে কয়েকদিনের জন্য হাইকোর্টের একটা রায় ছিল, সেটা আবার স্টে হয়ে গেছিল। সেই ক্ষেত্রে প্রধানমন্ত্রী আজকে একটি জিনিস উল্লেখ করেছেন,
তার বক্তব্য, সেটা হচ্ছে যে স্টেট ডিপার্টমেন্টের একটি বিবৃতি। যখন বাংলাদেশে কোটা আন্দোলন এতটা ইন্টেন্সিফাইড হয় নাই, ভায়োলেন্ট হয় নাই, কোনো মানুষ মারা যায়নি, কোনো লোকাল নিউজ পেপারে ছিল না, অন ফাইন মর্নিং আমরা দেখলাম যে স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা স্টেটমেন্ট আসলো, একজন স্পোক্সম্যান বললেন ওখানে 2 জন মারা গেছেন। আমি রিয়েলি আই ওয়াজ সারপ্রাইজড। আমি তো ওগুলো ফলো করি, আমাকে ফলো করতে, আমাকে জানতে হয় এবং এগুলো রিপোর্ট করতে হয়। সো আমি সারপ্রাইজড হলাম। এবং তারপরের দিনই কিন্তু এমনভাবে ইন্টেন্সিফাইড হলো যে প্রথম দিন ওটা ছিল সম্ভবত রোববার, সোমবারে সারা ঢাকা শহর অচল হয়ে গেছে, মঙ্গলবার থেকে সহিংসতা শুরু হয়েছে এবং তারপর থেকে আমরা রাস্তাঘাটে এরকম মৃত্যু দেখলাম। আর আপনি এই জিনিসটা আসলে মাথায় রাখা প্রয়োজন, মানে বিষয়টা যেহেতু যে তদন্ত কমিশন হয়েছে, তদন্ত কমিশন প্রথম 6 জনের ব্যাপারে ইয়ে করবে। আমার মনে হয় এটাকে কম্প্রিহেন্সিভ একটি তদন্ত হওয়া দরকার। এক্সটার্নাল ইন্টারনাল যেই ফোর্সই থাক এটার সাথে, দ্যাট শুড বি আনার্থ। এটাকে বের করা উচিত। কারণ হলো বাংলাদেশের এখন 50+ বছর বয়স, এবং এই 50+ বছর বয়সে যে অর্জন, সেই অর্জনগুলোকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য যদি অন্য কোনো শক্তি সুযোগটা না পায়, সেইটা এনশিওর করতে হবে যখন যিনি ক্ষমতায় থাকবেন তাকে। কারণ এই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না। আপনি যেই প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে যে ফুটেজ অ্যান্ড ভিডিও, আমরা ডিজিটাল বাংলাদেশের মধ্যে আছি এবং আমরা ডিজিটাল বাংলাদেশের মধ্যেই থাকতে চাই, কোনো ইন্টারাপশন ছাড়াই। প্রথমত হচ্ছে একটা গুড সিটিজেনারির দরকার, কোয়ালিফাইড সিটিজেনশিপ। আমি গুজবে ঝাঁপিয়ে পড়ছি, আমি অতি উৎসাহী হয়ে আমি রাস্তায় গোলাগুলি হচ্ছে, আমি সেটা দেখতে গিয়ে আমি মৃত্যুবরণ করছি। আমি অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে ভ্রমণ করছি, লঞ্চ ডুবে আমি মারা যাচ্ছি। দিজ আর নট দ্য গুড সিটিজেনশিপ সাইন। একজন সুনাগরিক রেসপন্সিবল নাগরিক হবেন। রাষ্ট্রের যেরকম দায়িত্ব আছে, আমারও সেরকম কর্তব্য আছে আমি নাগরিক হিসেবে। এই প্রত্যেকটি নাগরিকের যে নাগরিক দায়িত্ববোধ, সেই দায়িত্ববোধটার অ্যাপ্লিকেশন আমাদের খুবই দুর্বল। আমি বলবো কোনো ক্ষেত্রে নাই, মাইনাস। তো এই জায়গাটা ইমপ্রুভ করার জন্য কিভাবে করবেন এটা পলিসি মেকাররা ফিক্স আপ করতে পারবেন। ইট শুড বি বিগিনিং অ্যাট দ্য হোম অ্যান্ড শুড বি ইনক্লুডেড ইন দ্য টেক্সট বুকস। আমি কীরকম বিহেভ করব, কীভাবে পথ চলবো, সেগুলো কিন্তু থাকা উচিত বলে আমি মনে করি। অ্যান্ড দাস আমাদের একটা ভালো সিটিজেনশিপ তৈরি হতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সংবাদপত্র এবং মিডিয়ার এখানে একটা রোল আছে, মিডিয়া সেই রোলটা পালন করতে পারে, সেটার জন্য প্যাট্রোনাইজেশন দরকার হবে। আপনার মূল প্রশ্ন ছিল এই ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা কীভাবে নিচ্ছি। আমাদের এখানে সোশ্যাল যে মিডিয়াগুলো আছে, সেই সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ের নজরুল ইসলাম, এটা একটু থামিয়ে দিয়ে আমার মনে হয় আপনার এই পার্টটা একটু আপনার কাছে শুনবো। আমার আরেকটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আপনার কাছে এই ডিসঅ্যাডভান্টেজ অফ ডিজিটাল কীভাবে প্রিভেন্ট করব আমরা। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি ছোট্ট একটা বিরতির পর। বিরতির সময় আমাদের সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্বে চলে এসেছি। নজরুল ইসলাম মিঠু, আপনি যেটি বলছিলেন যে ডিজিটাল মিডিয়ার ডিসঅ্যাডভান্টেজগুলো আমরা এই সময়টায় দেখেছি, এই সহিংসতাকালে গত কয়েকদিনে। সেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনি যে গুড সিটিজেন, রেসপন্সিবল সিটিজেনের কথা আমি বলছিলাম, সেই জায়গায় যেহেতু আমাদের ঘাটতি আছে, আমরা ডিজিটাল একটা আমরা যে ক্যাম্পেইনটা ছিল, সেই ক্যাম্পেইনটা সাকসেসফুল হয়েছে মোর অর লেস। কিন্তু আমাদের ডিজিটাল লিটারেসি ইজ স্টিল ভেরি পুয়ার। আমি কিভাবে রেসপন্সিবল বিহেভিয়ার করি ডিজিটাল প্ল্যাটফর্মে, সেটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমি ইউরোপে কোথাও দেখিনি যে এত ফেসবুক ফ্রেক, এরকম না। তারা ফেসবুক, আমার ছেলে ইউরোপে থাকে, ওর তো ফেসবুক অ্যাকাউন্টই নেই। যেহেতু এই মানুষগুলোর মধ্যে এখনো পর্যন্ত ওই বোধটা তৈরি হয় না, সেই বোধটা তৈরি করার জন্য
রাষ্ট্রকে একটা উদ্যোগ নিতে হবে যে ডিজিটাল লিটারেসি এটিকেটটা কি সেটা শেখাতে হবে, ডিজিটাল এটিকেট এক। দ্বিতীয় হচ্ছে ইউরোপে একটি আইন আছে যেটি ইউরোপিয়ান ইউনিয়ন অ্যাপ্রুভ করেছে, সেটা হচ্ছে ডিএসএ, ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট। ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট অনেক বড় একটা কম্প্রিহেন্সিভ অ্যাক্ট, যেটার মধ্যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে কতগুলো স্ট্যান্ডার্ড ফিক্স করা আছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কিন্তু ও ব্যবসা করছে আমার কন্টেন্ট দিয়ে, আমার সেন্টিমেন্ট দিয়ে, আমার লাইক দিয়ে, আমার ইমোজি দিয়ে তার ব্যবসাটা হচ্ছে, এবং এই ব্যবসা কিন্তু $1 ট্রিলিয়ন ব্যবসা। এটা $1 বিলিয়ন মধ্যে না, এটা $1 ট্রিলিয়ন প্রফিট। সো এই বড় যেই কোম্পানিগুলো আছে, বিশেষ করে গুগল, মেটা, অ্যামাজন, এদের ব্যবসা কিন্তু অনেক বড়। তো ওদের যে আইনটা আছে সেটা সেই ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে তোমার প্ল্যাটফর্মে যদি এমন কোনো কন্টেন্ট থাকে যেই কন্টেন্টটি স্ল্যান্ডারাস, যেই কন্টেন্টটি মানহানিকর, যেই কন্টেন্টটি কোনো ভায়োলেন্স ইনস্টিগেট করতে পারে, সেটা তুমি নিজ দায়িত্বে তোমার এআই ব্যবহার করে you will remove it as immediately as possible. If you fail, you have to face a penalty sum up to $1 billion. আমাদের এখানে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ছিল, সেখান থেকে আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টে গিয়েছি, কিন্তু আমাদের কিন্তু ডিজিটাল সার্ভিসেস অ্যাক্টের মতো কোনো অ্যাক্ট নাই। নাও টাইম হ্যাজ কাম যে তুমি যদি তোমার প্ল্যাটফর্মে যদি কখনোই কোনো রকম, তুমি সবচেয়ে বেশি রেসপন্সিবল, কারণ আমি অ্যাজ এন এন্ড ইউজার হিসেবে আমি ভুলেও একটা তথ্য দিয়ে ফেলতে পারি, সেটা তোমার দায়িত্ব হচ্ছে তুমি সেটাকে ইয়ে করবে। তোমার প্ল্যাটফর্ম ইউজ করে যদি কেউ ইনস্টেবিলিটি তৈরি করে, সেই ইনস্টেবিলিটি তৈরি করার জায়গাটা বন্ধ করার দায়িত্ব তোমার। এই বিষয়টি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ও উঠে এসেছে, এবং আমরা দেখতে পাচ্ছি একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটা বাংলাদেশে করেছে সেটা নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা হয়েছে। আবার এই যে নতুন যে অ্যাক্ট আলোচনা হচ্ছে, এটার থেকে আমাদের রাষ্ট্রকে, আমাদের জীবনকে, আমাদের জনগণকে নিরাপদ করার জন্য কেউ এসে ব্যবসা করবে, তার সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া থাকবে না, সেটি কেন হচ্ছে না? এটা আছে মানে মিঠু, এটা ভীষণ ব্রড ক্যানভাসের সূচনা করলো মাত্র। গুড সিটিজেনশিপ অ্যাওয়ারনেস যেটা দরকার, এইটা হলেই আর কিছু লাগে না যদি একটা জিনিস সলভ করা যায়। এইটা করতে হলে দেখেন, আমার কাছে মনে হয় আমরা যে কোনো একটা নতুন মোবাইল কিনলে, নতুন ইলেকট্রনিক্স জিনিস কিনলে একটা ম্যানুয়াল থাকে না, এটাতে কি করা যাবে কি করা যাবে না। যে কোনো একটা জিনিসের ডিজিটাল বাংলাদেশেরও কিন্তু একটা ম্যানুয়াল দরকার ছিল, যে ম্যানুয়ালটা আমরা তৈরি করিনি। আমরা এই যে মেট্রো রেল করলাম, এইটারও একটা ম্যানুয়াল দরকার ছিল। আমাদের রাষ্ট্র গরিব দেশ থেকে মধ্যম আয়ের দেশে যে যাচ্ছি, এইটারও একটা ম্যানুয়াল, রাষ্ট্রেরও একটা ম্যানুয়াল থাকে। আমি গরিব দেশের প্রজা হিসেবে যেই আচরণ করব, উন্নয়নশীল দেশের প্রজা হিসেবে সেম আচরণ করলে হবে না তো, সেম ড্রেস পরলে হবে না তো, সেম গাড়িতে চললে হবে না, সেম রোড থাকলে চলবে না, সিটিজেনশিপ সেম রাইট থাকবে না, রাইট বেশি হবে, কারণ আমার অগ্রগতি হচ্ছে। টোটালটা একটা কম্প্রিহেন্সিভ। আমার ধারণা এই ঘটনার মধ্য দিয়ে আমাদের সরকার প্রধান তো অত্যন্ত সংবেদনশীল মানুষ, তার সাথে সাথে তার নীতি নির্ধারক যারা আছে তাদেরকে নতুন করে ভাবতে হবে কয়েকটা জায়গায়। আমার কাছে যেটা মনে হয়, আমাদের শিক্ষা কার্যক্রম নিয়ে ভাবতে হবে। আমরা কেবলমাত্র কর্মমুখী শিক্ষার কথা বলছি, আমরা কেবলমাত্র কম্পিউটার সায়েন্টিস্ট তৈরি করছি, কিন্তু আমরা মানুষ তৈরি করতে পারছি কিনা। আমরা আপনারা যখন কিশোর বা শিশু ছিলাম, আমাদের যে সাংস্কৃতিক প্রবৃদ্ধি ছিল সেটা কিন্তু ক্রমান্বয়ে পেছনে যাচ্ছে, যেই কারণে আমাদের ওই যে বলি না, আমাদের মানবিক মূল্যবোধগুলো কমে যাচ্ছে। আমরা বিজ্ঞান শিখছি, মানবিক বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছি, যার জন্য যেটা আমি বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী যেই বক্তব্য দিলেন, সেটাকে কিভাবে ব্যাখ্যা করে আমি রাজাকার এই বর্ণনার মধ্যে নিজেকে নিতে পারে। রাজাকার বলে, আমি যদি বাংলাদেশের ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকে, রাজাকার শব্দের ব্যাখ্যা আমরা সকলে জানার কথা। সেই জায়গায় কিভাবে একটা তরুণ অথবা বিশ্ববিদ্যালয় পর্যায়ে একটা শিক্ষার্থী সে নিজেকে রাজাকার দাবি করতে পারে। একই সাথে আমি বলবো যে আমাদের পরিবারের, আমাদের সমাজের, আমাদের শিক্ষাঙ্গনের ভেবে দেখা দরকার আমরা কি শিখাচ্ছি আমার ভবিষ্যৎ বংশধরকে, কতটা প্রকৃত শিক্ষা দিতে পারছি, এবং প্রকৃত শিক্ষার সাথে সাথে আমাদের কারিকুলামগুলো পুনর্বিবেচনা করা দরকার। আমরা মাদ্রাসার শিক্ষার্থী তৈরি করছি, এবং একই সাথে আমি জীবন, জীবিকা এবং বিনোদন তরুণদের তাদের আমি সম্পৃক্ত করার কোনো আয়োজন করছি কিনা। যেটা বললেন, ওনার ছেলে পাশ্চাত্য দেশে থাকে,
ফেসবুকের অ্যাকাউন্ট নাই, তার স্কুল জীবনের পরে সে নিশ্চিত তারপর একটা চাকরি পাবে সেখানে। স্কুলের পরে সে জানে তার বিনোদনের নানা রকম মাধ্যম আছে। আমাদের যারা নীতি নির্ধারক তারা কি কখনো ভাবেন যে আমার শিক্ষার্থীটা তার স্কুলের পরে তার কিছু করবার নাই? ফলে কেউ যদি হুজুগে ডাক দিয়ে দেয়, 200 বন্ধু ডাক দিলে পরে সেখানে 2000 তো অটোমেটিক হাঁটতে থাকে, কেন হাঁটছে সেটাও জিজ্ঞেস করে না। এগুলো আমাদের ভাবা দরকার যে আমরা তরুণদেরকে কিভাবে তাদের জীবন, জীবিকা এবং বিনোদন অ্যাড্রেস করতে পারবো, এক। দ্বিতীয়ত আমরা পরিবারগুলো কি দায়িত্ব পালন করছি, তৃতীয় আমাদের কারিকুলামের মধ্যে কি আছে, আমরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে পারছি না। শেষ আমি এইটুকু বলবো যে আমাদের মূল জায়গাটা আমরা তো রাজনীতি সচেতন মানুষ। আমাদের রাজনীতি এই সরকার 3 টার্ম ক্ষমতায় পরপর আছেন। এই 3 টার্ম ক্ষমতায় থাকার পরে মানুষের এন্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট তৈরি হয়। সে জায়গায় মানুষের আস্থা বিশ্বাস ধরে রাখার জন্য রাজনৈতিক সরকার কি করছেন এটাও নিশ্চয়ই তারা বিবেচনা করবেন। সামগ্রিকভাবে আমি মনে করি এটা একটা ঝাঁকুনি সরকারের জন্য, দলের জন্য, রাষ্ট্রের জন্য, আমাদের নাগরিকদের জন্য, পুনর্মূল্যায়নের জন্য, আমাদের নিরাপত্তার জন্য। এই ঝাঁকুনিকে আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করতে হবে। জি, অনেক ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম এবং নজরুল ইসলাম মিঠু, আপনাদের দুজনকে। আমরাও প্রত্যাশা করি যে এই নতুন বাস্তবতা থেকে আমরা শিক্ষা নিয়ে আগামী দিনগুলোর জন্য পরিকল্পনা, আগামী দিনগুলোর জন্য প্রস্তুতি নেবে, সেই প্রত্যাশা রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। প্রিয় দর্শক, আপনারা যারা ছিলেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।